হ্যালো এসএসসি 2026 সালের কমার্সের শিক্ষার্থীরা, আর 2 মাস পর কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা। কিন্তু তোমরা এখনো অনেকে সঠিকভাবে জানো না রেওয়া মিলের ডেবিট দিকে কোন হিসাবগুলো বসবে আর রেওয়া মিলের ক্রেডিট দিকে কোন হিসাবগুলো বসবে। আমি আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো, এই বিষয়টা তোমাদের কাছে এতটাই সহজ হয়ে যাবে, তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে রেওয়া মিলের ডেবিট দিকে কোন হিসাবগুলো বসবে আর রেওয়া মিলের ক্রেডিট দিয়ে কোন হিসাবগুলো বসবে। আমি আরও আশা করি পরীক্ষার হলে তোমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা রেওয়া মিলের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো রেওয়া মিলের দুইটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র রেওয়া মিলের কোন কোন হিসাবগুলো রেওয়া মিলের ডেবিট পক্ষে যাবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আধুনিক বা সমীকরণ পদ্ধতি অনুসারে হিসাব 5 প্রকার। আধুনিক বা সমীকরণ পদ্ধতি অনুসারে হিসাব 5 প্রকার। 1 সম্পদ হিসাব, 2 ব্যয় হিসাব, 3 আয় হিসাব, 4 দায় হিসাব, 5 মালিকানা সত্ত্ব হিসাব। এই 5টি হিসাব, আমি আবার বলি, হিসাব 5 প্রকার আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে। 1 হচ্ছে সম্পদ হিসাব, 2 ব্যয় হিসাব, 3 আয় হিসাব, 4 দায় হিসাব, 5 মালিকানা সত্ত্ব হিসাব। এই 5টি হিসাব থেকে দুইটি হিসাব রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। এক হচ্ছে সকল সম্পদ, আরেকটা হচ্ছে ব্যয়, অর্থাৎ সম্পদ হিসাব ও ব্যয় হিসাব রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। 1 সম্পদ, 2 ব্যয়। তোমরা মনে রাখার জন্য সহজে লিখে রাখতে পারো সব, অর্থাৎ সব রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। দন্তা সতে সম্পদ, বতে ব্যয়। দন্তা সতে অর্থাৎ দন্তা সতে সম্পদ, বতে ব্যয়, এটা রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে প্রাপ্য মানে পাবো। প্রাপ্য মানে পাবো, যেটা পাবো সেটা আমাদের জন্য সম্পদ। প্রাপ্তি মানে পেয়েছি, যেটা পেয়েছি সেটা আমাদের জন্য আয়। প্রাপ্তি মানে পেয়েছি, এটা আমাদের জন্য আয়। প্রদত্ত মানে দিছি, যেটা দিছি এটা আমাদের জন্য ব্যয়। প্রদত্ত মানে দিছি, যেটা দিছি সেটা আমাদের জন্য ব্যয়। প্রদেয় মানে দিব, যেটা দিব সেটা আমাদের জন্য দায়। যদি প্রাপ্য মানে সম্পদ হয়, প্রাপ্য মানে পাবো অর্থাৎ সম্পদ, এবং প্রদত্ত মানে দিছি মানে ব্যয়, তাহলে সম্পদ এবং ব্যয় এই দুইটা রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। এখানে আমি কতগুলো এন্ট্রি লিখে রেখেছি যেগুলো রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। এক হচ্ছে সকল সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে যায়। সম্পদ হচ্ছে ভূমি, দালান কোঠা, নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এইগুলো হচ্ছে আমাদের জন্য সম্পদ। তারপর সকল ব্যয় বা খরচ রেওয়া মিলের ডেবিট দিকে যায়। যেমন ক্রয়, আমরা যদি কোনো একটা পণ্য ক্রয় করি, আমাদের থেকে টাকা চলে যাচ্ছে, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয় বা খরচ। তারপর হচ্ছে বেতন, মনে করো আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের দোকানে বা আমাদের একটা কোম্পানিতে যদি কোনো কর্মকর্তা যদি চাকরি করে, তাহলে তাকে প্রতি মাসে একটা বেতন দিতে হবে, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। তারপর হচ্ছে মজুরি, বেতন এবং মজুরির মধ্যে একটু পার্থক্য আছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা উঠবে, তখন অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রে একটা অধ্যায় পড়বে, যেখানে মজুরি ও বেতন নামের একটা অধ্যায় আছে। সেখানে এগুলো নিয়ে বিশদ আলোচনা আছে। বেতন দেওয়া হয় কর্মকর্তাকে আর মজুরি দেওয়া হয় কর্মচারীকে। বেতন দেওয়া হয় কাকে? বেতন দেওয়া হয় কর্মকর্তাকে আর মজুরি দেওয়া হয় কর্মচারীকে। কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে পার্থক্য আছে। যারা মানসিক শ্রম দেয় তাদেরকে বলা হয় কর্মকর্তা, আর যারা শারীরিক শ্রম দেয় তাদেরকে বলা হয় কর্মচারী। কর্মচারীকে দেওয়া হয় মজুরি, কর্মকর্তাকে দেওয়া হয় বেতন। তারপর হচ্ছে অবচয় এবং কমিশন। তারপর সকল প্রাপ্য আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। সকল প্রাপ্য, কোনো হিসাবের আগে যদি প্রাপ্য লেখাটা থাকে, সেটা রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। যেমন প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল ইত্যাদি। তারপর সকল উত্তোলন রেওয়া মিলের ডেবিট দিকে যায়।
যেমন পণ্য উত্তোলন, টাকা উত্তোলন। হিসাব সমীকরণ অনুযায়ী A ইকুয়াল টু L প্লাস UI। এখানে UIটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের 4টি উপাদান রয়েছে। মালিকানা সত্ত্বের 4টি উপাদান রয়েছে: আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। আবার বলি, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। এখান থেকে দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই দুইটা উপাদান রেওয়া মিলের ডেবিট দিকে যায়। এক হচ্ছে ব্যয়, আর হচ্ছে উত্তোলন। এই দুইটা উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে এবং এই দুইটা রেওয়া মিলের ডেবিট দিকে যায়। তারপর হচ্ছে সকল প্রদত্ত সমূহ। প্রদত্ত মানে আমি দিছি, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, সুতরাং এটা রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। তারপর হচ্ছে সকল শব্দ অমিল। সকল শব্দ অমিল রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। এখন শব্দ অমিল মানে কি সেটা আমি তোমাদেরকে কেন বোঝাচ্ছি। এটা আমি বকেয়া আয়, বকেয়া ব্যয়। এখানে 4টা উপাদান রয়েছে। একটা হচ্ছে অগ্রিম আয়, এটা অর্থাৎ হিসাব রয়েছে 4টা হিসাব: অগ্রিম আয়, তারপর হচ্ছে অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। এই 4টি হিসাব থেকে দুইটি হিসাব রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। এক হচ্ছে অগ্রিম ব্যয়। এটা রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। আর একটা হচ্ছে বকেয়া আয়। এই দুইটা রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। অর্থাৎ অগ্রিম ব্যয়, যত অগ্রিম ব্যয় রয়েছে সমস্ত অগ্রিম ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। এবং যত বকেয়া আয় রয়েছে সমস্ত বকেয়া আয় রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। শব্দ অমিল মানে কি এখানে একটু লক্ষ্য করো। এখানে অগ্রিমের অ এবং ব্যয়ের ব, এই দুটার মধ্যে একটা অমিল রয়েছে। এবং বকেয়ার ব, আয়ের অ, অর্থাৎ অ ব ব অ, শব্দ অমিল। কিন্তু উপরের এটা এবং নিচের এটার মধ্যে শব্দ মিল। যেমন অগ্রিম আয়, বকেয়া ব্যয়, শব্দ কিন্তু মিল রয়েছে। এটা আমরা পরবর্তী ক্লাস আরো বিস্তারিত জানবো। এখানে অগ্রিম ব্যয় অর্থাৎ অ ব এবং ব অ, বকেয়া আয়, শব্দ অমিল। অর্থাৎ এই দুইটা হিসাব রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে রেওয়া মিলের ক্রেডিট দিকে যে সমস্ত হিসাবগুলো যাবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।